গল্পের নাম অনুভবে তুমি, পর্ব ৭। মমতাহিনা জান্নাত মৌ। নর্মালি বাসায় আমি টপ আর প্লাজো পরে থাকি। আজও তেমনি একটা ব্ল্যাক কালারের প্লাজো আর মিষ্টি কালারের একটা টপ পরে আছি। সোফার একটা কুশন মাথার নিচে আরেকটা কুশন কোলের মধ্যে নিয়ে শুয়ে থেকে টিভি দেখছিলাম। আমাদের এই জীবনটা খুবই অল্প সময়ের জন্য, সেজন্য ছোট এই জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হবে। অল্প এই সময়টুকুকে নানাভাবে উপভোগ করতে হবে। টেনশন, হতাশা, দুঃখ দূর করার একটাই উপায় হলো সবসময় আনন্দে থাকা আর হাসি খুশি থাকা। আর আপনাদেরকে আনন্দে রাখাই আমাদের একমাত্র উদ্দেশ্য। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আনন্দে আনন্দে। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের প্রিয় মানুষটির উদ্দেশ্য না বলা কথাগুলো আমাদের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমাদের সাথে সরাসরি কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আমি খুব মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি দেখছিলাম, কারণ এই অনুষ্ঠানটা আমার খুব প্রিয়। বিশেষ করে সবাই যখন সবার ভালোবাসার মানুষের উদ্দেশ্য না বলা কথাগুলো বলে, সেগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। পার্সোনাল একটা ফোন থাকলে আমিও কল করে আমার মনের কথাগুলো জানাতাম, কিন্তু আফসোস আমার কাছে কোনো ফোন নেই। এসব ভাবতেই হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি কলিং বেলের শব্দ শুনে তাড়াতাড়ি করে ওড়নাটা গায়ে মাথায় দিয়ে দরজা খুলতে গেলাম, কারণ এই রাতের বেলায় ভাইয়া ছাড়া আর কেউ আসার কথা না। কিন্তু দরজা খুলতে আমার চোখ কপালে উঠে গেল, কারণ আজ ভাইয়া একাই আসেনি, সাথে দুইজন মধ্যবয়সী মহিলা আর পুরুষ। আর ভাইয়ার ফ্রেন্ডরা। ভাইয়া এই প্রথমবার তার ফ্রেন্ডদের বাসায় নিয়ে আসলো। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, তা না হলে এনাদেরকে বাসায় আনার প্রশ্নই আসে না। সবাইকে দেখে আমি ভীষণ লজ্জা পেয়ে গেলাম। সবার সামনে দৌড়ে নিজের রুমে যেতেও পারছি না। এদিকে আমাকে দরজা খোলা দেখে ভাইয়া রাগ করে বলল, এত রাতে তুই কেন দরজা খুলতে এসেছিস? আম্মু কই? আমি সেই কথা শুনে বললাম, আমি টিভি দেখছিলাম, সেজন্য খুলে দিলাম। আচ্ছা রুমে যা, যাওয়ার সময় আম্মু আর দাদিকে গেস্ট রুমে পাঠিয়ে দিস। এই বলে ভাইয়া সবাইকে নিয়ে গেস্ট রুমের দিকে চলে গেল। কি হতে চলেছে বা ভাইয়ার উদ্দেশ্য কি, কিছুই বুঝতে পারলাম না। তবে খেয়াল করলাম ভাইয়ার সব বন্ধু আসলেও সেই চিরকুটওয়ালা বন্ধুটি আসেনি। আমি আর দেরি না করে ডাইরেক্ট আম্মুর রুমে চলে গেলাম আর বললাম, দাদিকে নিয়ে গেস্ট রুমে চলে যাও, ভাইয়া ডাকছে। এদিকে আমি আমার রুমে গিয়ে অযথাই পায়চারি করছিলাম, কারণ টেনশনে একদম শেষ হয়ে যাচ্ছি। কি বলছে সবাই জানার ভীষণ ইচ্ছা হচ্ছিল। পানি বাড়ানোর অজুহাতে বোতলটা হাতে নিয়ে কিচেন রুমের দিকে চলে গেলাম। গেস্ট রুম থেকে সবার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। এক একজন এক এক কথা বলছে। কান পেতে শোনার চেষ্টা করেও কিছুই বুঝতে পারলাম না। তবে আন্দাজ করলাম হয়তো বিয়ে নিয়েই কোনো ডিসিশন নেওয়া হচ্ছে। হঠাৎ দাদি পিছন দিক থেকে টোকা দিয়ে বলল, রুমে চল, কথা আছে তোর সাথে। আমি আর এক মুহূর্তেও দেরি করলাম না, সাথে সাথে রুমে চলে গেলাম। আমি রুমে যাওয়ার সাথেই দাদি বলল, তুই কি তানিমকে পছন্দ করিস? আমি সেই কথা শুনে ভীষণ অবাক হলাম, কারণ আমি তানিম নামের কাউকে চিনি না। তানিম আবার কে? কী রে, চুপ হয়ে আসিস কেন? আমি তখন বললাম, তানিম আবার কে? চিনি না আমি। আর কিসের ভালোবাসার কথা বলছো? দাদি তখন আমার মাথায় একটা টোকা দিয়ে বলল, আর ঢং করতে হবে না, শুনেছি সব। কি শুনেছো? প্লিজ তাড়াতাড়ি বলো, আমাকে আর অযথাই টেনশনে রেখো না। দাদি তখন বলল, তুই আর তানিম নাকি দুইজন দুজনকে ভালোবাসিস, অনেক দিন থেকেই নাকি তোদের প্রেম চলছে, আর ওইসব প্রেমপত্র তানিমই পাঠাতো, তাই না? দাদির কথা শুনে আমি আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম। তানিম কি করে এটা বলতে পারলো? আমি তো ওর নামই জানি না। আর ও বলেছে আমরা দুইজন দুজনকে ভালোবাসি। হ্যাঁ, একটু ভালো লাগা শুরু হয়েছিল, কিন্তু সেটা তো ওনাকে জানাইনি আমি। তাহলে উনি কি করে এই কথা বলতে পারলেন? দাদি আমাকে চুপ করে থাকা দেখে বলল, তোর বিয়ের কথা শুনে তানিম ভীষণ ভেঙে পড়েছে। ওর বাবা মা সেটা বলার জন্যই এসেছে। ওনারা বিয়ের প্রস্তাব দিচ্ছে। অয়ন মোটেও রাজি নয়। সে কোনো কথা না বলে চুপচাপ নিজ মুখে ভয়ে বসে আছে। ওর মুখ চোখ দেখে আমি বুঝতে পারছি সে ভীষণ রেগে আছে। দাদি পুরো কথা শেষ না করতেই হঠাৎ ভাইয়া এলো রুমে। ভাইয়া এসেই রুমের দরজা লাগিয়ে দিল। আমার হাত ধরে টেনে এনে দুই গালের দুইটা
চর মারলো আর বলতে লাগলো, কি করেছিস সেটা, কিভাবে করলি এই কাজ, এত শাসন করার পরেও তুই এই সাহস কোথায় পেলি? আমার মাথায় এটা কিছুতেই ঢুকছে না যে তুই তানিমের দেখা পেলি কই। আমি যে ভয়ে বন্ধুবান্ধব বাসাতেই আনি না, সেটাই ঘটে গেল। আমার তো মাথা একদম নিচু করে ফেললি। আমার ভাবতেই অবাক লাগছে আমার বোন প্রেম করে, সেটাও আবার আমার ফ্রেন্ডের সাথে। আমি তোকে আজ মেরেই ফেলবো। এই বলে ভাইয়া আবার আমাকে মারতে এলো। দাদি তখন ভাইয়াকে আটকিয়ে দিল আর বলল, কি করছিস সেটা, এত বড় মেয়েকে কেউ মারে? ভাইয়া সেই কথা শুনে বলল, শুধু মার না, ওরে আজ খুন করতে মন চাইছে। ও এত বড় সাহস কই পেল? দাদি ভাইয়ার এমন চিৎকার চেঁচামেচি শুনে বলল, চুপ কর, এখন শুনবে তো ওনারা, এ নিয়ে পরে কথা বল। ভাইয়া সেই কথা শুনে আরও জোরে চিৎকার করে উঠল আর বলল, এখন কি বলবো? আমি ওনাদের যাদের এত শ্রদ্ধা করি তাদেরকে কিভাবে মুখের উপর না বলে দেই? আন্টি বারবার হাত ধরে অনুরোধ করছে। দাদি তখন বলল, এখানে আর ভাবার কি আছে? যখন দুজনকে ভালোই বাসে তাহলে আর দেরি করে কী লাভ? রাজি হয়ে যা। আমি এই কথা শুনে আর চুপ করে থাকতে পারলাম না। আজ সব সত্যি বলে দেব ভাইয়াকে, কারণ এখন থেকে এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি ওই তানিমকে ঘৃণা করি, যে নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করলো। তানিম আমাকে পছন্দ করে, ভালোবাসে, পার্সেল পাঠায়, আবার বিয়েও করতে চায়, সব ঠিক আছে, কিন্তু মাঝখানে কেন ও আমার নাম নিল? কেন বলেছে আমরা দুইজন দুজনকে ভালোবাসি? ওই ছেলের প্রতি এতদিন আমার যতটুকু ভালো লাগা আর ভালোবাসা তৈরি হয়েছিল, মুহূর্তের মধ্যে সব শেষ করে ফেললাম। আমি তখন জোরে জোরেও চিৎকার করে বললাম, ভাইয়া আমি তোকে অনেক বেশি ভয় পাই, আর সেজন্যই তোকে আমি কিছু বলিনি। ভাইয়া বিশ্বাস কর, তোর বন্ধুর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাকে আমি দেখিও নি কোনো দিন, এমনকি তার নামও আজকেই ফার্স্ট শুনলাম। বিশ্বাস কর, ওনারা যা যা বলছে সব মিথ্যে বলছে। ভাইয়া আমার কথা শুনে রাগে ফায়ার হয়ে গেল আর চিৎকার করে বলল, তানিম আমার সাথে এত বড় ফাজলামি করলো? ওর সাহস হয় কি করে আমার বোনের নামে অপবাদ দেওয়ার? আমি তখন বললাম, ভাইয়া আগে পুরো কথা শোন, তারপর কথা বল। আর শোনার প্রয়োজন নেই, ওরে আমি আজ মেরেই ফেলবো। ও কি করে এত বড় সাহস পেল? আমি তখন ভাইয়ার হাত ধরে বললাম, ভাইয়া প্লিজ শান্ত হ, আগে পুরো কথা শোন। ওনারও তেমন দোষ নেই। উনি ভেবেছে আমি বাসার কাউকে পার্সেলের কথা বলিনি, তার মানে আমিও ওনাকে ভালোবাসি। তারপর উনি কালকে একটা চিরকুট দিয়েছিলেন, সে কথাও বলিনি তোকে, সেজন্য মনে হয় উনি ভেবেছে আমিও ভালোবাসি ওনাকে। দাদি সেই কথা শুনে এগিয়ে এলো আর আমার গা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, হ্যাঁ ঠিকই তো কথা, তুই কিছু বলিসনি কেন? অয়নকে না বললি আমাকেও তো বলতে পারছিস। আমি তখন ভাইয়ার সামনে গিয়ে ভাইয়ার দুই হাত ধরে বললাম, ভাইয়া আমি যে কারণে এই পার্সেলের কথা কাউকে বলিনি, তার কারণ শুনলে তুই আবার আমাকে মারবি না তো? মানে কি বলতে চাচ্ছিস? কি এমন কথা? আমি তখন বললাম, ভাইয়া সেদিন আমি ভার্সিটিতে এমনি এমনি অজ্ঞান হয়ে যাইনি। আমি সেদিন ভার্সিটির পিছন গেটে 5জন মুখ বাঁধা ছেলেকে দেখছিলাম, যাদের সবার হাতে পিস্তল ছিল, আর তারা কাকে যেন খুন করে বস্তায় ভরে ভার্সিটির পাশের সেই ডোবায় ফেলে দিচ্ছিল। আমি দেখে ফেলেছি। দেখে তারা আমার বাসার ঠিকানা নিয়ে নেয় আর আমাকে হুমকি দেয়, যদি আমি কাউকে এটা বলে দেই তাহলে তারা আমার ফ্যামিলির সর্বনাশ করবে। আমি জানি তুই কতটা রাগে, এই কথা শুনলে তুই আর ঠিক থাকবি না, রাগ করে যা নয় তাই করবি। এজন্যই তোকে কিছু জানাইনি ভাইয়া, কারণ আমি তোকে ভয় পেলেও অনেক বেশি ভালোবাসি। যদি ওরা আবার তোর কোনো ক্ষতি করে। এই ঘটনার পরের দিনই পার্সেল আসে আমার নামে। আমি ভেবেছি সন্ত্রাসীরা হয়তো পাঠাইছে, সেজন্য ভয় পেয়ে গিয়েছিলাম আর ভয়ে বাসার কাউকে বলিনি। কিন্তু পরে যখন দেখলাম কেউ আমাকে ভালোবাসার কথা বলছে, তখন খুঁজেই পাচ্ছিলাম না কে হতে পারে। তুই যদি উল্টো আমাকে সন্দেহ করিস এই ভেবে কথাটা লুকিয়ে রেখেছিলি, কিন্তু সামান্য এই বিষয়টা যে এত বড় হবে কখনোই ভাবিনি। ভাইয়া কথাটা শোনা মাত্র আরও 2টা চড় মারে আমাকে আর রাগান্বিত কণ্ঠে বলে, তুই ভার্সিটির পিছন গেটে কেন গিয়েছিলি? যদি কিছু হতো তোর, যদি সন্ত্রাসীরা তোকেও খুন করতো, কি হতো তখন? আমি ভাইয়ার এমন রাগ দেখে সাথে সাথে জড়িয়ে ধরলাম তাকে আর বললাম, এই ভুল আর হবে না ভাইয়া। আমি এখন বুঝতে পারছি তুই কেন আমাকে এটা ওটা করতে নিষেধ করিস, কেন আমাকে এত সাবধানে থাকতে বলিস। আমি আজ থেকে তোর সব কথা শুনবো, কোনো কথা আর অমান্য করবো না। প্লিজ আমাকে ভুল বুঝিস না। আমার কথা শুনে ভাইয়াও আমাকে জড়িয়ে ধরলো আর বলল, আর কখনোই কোনো কিছু লুকাবি না।
এদিকে দরজার ওপাশ থেকে আম্মু চিৎকার করে ডাকতে লাগলো, ভাইয়া। আম্মুর ডাক শুনে দরজা খুলে দিল। আম্মু রুমে এসেই ভাইয়াকে বলল, কি হলো তোর, আবার দরজা লাগিয়ে দিয়েছিস কেন? ওনারা তোর ডিসিশন যাচ্ছে, কি বলবো এখন? ভাইয়া সেই কথা শুনে বলল, ডিসিশন সম্পূর্ণ অতীতের হাতে, ওর লাইফ, ও যেটা বলবে সেটা হবে। আমি আর এসব নিয়ে মাথা ঘামাবো না। ও যদি চায় তামিমের সাথেই ওর বিয়ে হবে তাহলে সেটাই হবে, আর যদি বলে না হবে না তাহলে সেটাই। এই বলে ভাইয়া চলে গেল। আম্মা তখন দাদিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে অয়নের, হঠাৎ এভাবে কথা বলছে কেন? দাদি তখন বলল, তামিম মিথ্যা বলেছে, অতসীর সাথে ওর কোনো সম্পর্ক নাই। তামিম অতসীকে পার্সেল পাঠাতো, এই পর্যন্ত ঠিক আছে, বাকি সব মিথ্যে, তাই না অতসী? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, কারণ এই ঘটনার পর আর বিন্দুমাত্র আগ্রহ হচ্ছে না এই ছেলের প্রতি। তামিমের বাবা মা খালি হাতে ফিরে গেল, কারণ ভাইয়া আমার উপর ছেড়ে দিয়েছে ডিসিশন, আর আমি ডাইরেক্ট না বলে দিয়েছি। আমার একটাই রাগ, তামিম কেন বলেছে আমার আর তার মধ্যে সম্পর্ক আছে? তামিম এই মিথ্যে কথাটা বলে দুটো জিনিস হারালো, এই এক বন্ধুত্ব, আর দুই আমার ভালোবাসা, কারণ একটু হলেও ভালোবাসতে শুরু করেছিলাম তাকে। এই ঘটনার পর তামিম প্রতিদিন এখন ভার্সিটির গেটে এসে দাঁড়িয়ে থাকে। আমার সাথে হয়তো কথা বলতে চায়, কিন্তু আমার সাথে আম্মু বা ভাইয়া কেউ না কেউ থাকে, এজন্য আর কিছু বলে না। তবে তামিম এখনও আশা ছাড়েনি। সে নাকি ভাইয়ার পায়ে ধরেও মাপ চেয়েছে। ভাইয়া সোজা আমার কথা বলে দিয়েছে, কিন্তু আমার কথা একটাই, সেটা হলো না, এখন আমি বিয়ে করব না। আমার দিনকাল ভালোই যাচ্ছে, কারণ মাথার উপর থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেছে। বিয়ের জন্য সবাই যেভাবে উঠে পড়ে লাগছিল, এটা আপাতত বন্ধ আছে। আমি এখন এইসব আজেবাজে চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হলাম। কিন্তু এই আনন্দ আর হাসির মাঝে আমার জীবনে এক ঘোর অন্ধকার নেমে এলো, যা আমার পুরো জীবনটা এলোমেলো করে দিল। একটি ব্রেকিং নিউজ মুহূর্তের মধ্যে আমাকে সবার চোখে অপরাধী করে তুলল। একদিকে মিডিয়ার লোক খুঁজে বেড়াচ্ছে, অন্যদিকে সন্ত্রাসীরা। ব্রেকিং নিউজ, গোপন সিসিটিভি ফুটেজে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পিছন গেটের কিছু ভিডিও গণমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে দুইজন মুখ বাঁধা লোক একটা বস্তা গড়িয়ে গড়িয়ে ডোবার দিকে নিয়ে যাচ্ছে, আর তিনজন মুখ বাঁধা লোক পাশে দাঁড়িয়ে আছে। তারও কিছুক্ষণ পরে সেখানে একটি মেয়েকে দেখা যায়। মেয়েটির মুখ খোলা ছিল, সেজন্য জুম করে মেয়েটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। মেয়েটি ধরতেই পারলে এর আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব। আসলে মেয়েটিও এই দলের না, সে ওই গেটের